নমস্কার, শান্তনু হাজরা বলছি। এনকাউন্টার 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 সেই এনকাউন্টারকে ডেকে আনলো বঙ্গবাসী। আগে আমরা শুনতাম যে উত্তর প্রদেশে সমস্ত দাগি অপরাধীদের এনকাউন্টারে মেরে দেওয়া হচ্ছে। তো সেই এনকাউন্টারে ঢেউ আসে পড়লো বাংলার বুকে। বারুইপুর কাণ্ডের যে মেন আসামি, মূল আসামি, পুলিশ সূত্রে যা জানা যাচ্ছে, তাকে এনকাউন্টার করে দেওয়া হয়েছে কাউকে, অর্থাৎ পুলিশ গুলি করে মেরে দিয়েছে। মানুষ খুশি, বিশেষত মহিলাদের একটা অংশ বিশাল খুশি। ওই যারা মানবাধিকার কমিশন নিয়ে কাজকর্ম করে তারাই শুধু একটু খুঁত করছে, নইলে একটা বিরাট অংশের মানুষ বলছে ভালো হয়েছে। ভালো হয়েছে বলতে শুধু শুধু ধরুন ডেলিভারিটা ভালো হয়েছে, এর ভিতরের যে কাজ, ভিতরের যে অংশ, সেটা কি করে নির্মূল হবে? সে না কিছু গুন্ডা জব্দ হবে, আর এরা তো সব মতো মাতালে গাঁজাখোর গুলিখোর, এদের তো কোনো মা বাপ নেই, এদের মেরে দিলেই হলো। কিন্তু যারা ওদেরকে ইনস্টিগেট করছে, যে জন্য ওরা অপরাধ করছে, সেই জায়গাগুলোকে দেখতে হবে। পুলিশ সূত্রে যা জানা যাচ্ছে, এই এই অপরাধ, এই জঘন্য অপরাধের মূলে হচ্ছে গিয়ে নারী পাচার। আগে নারী পাচার ব্যাপক হারে হতো, আর ওয়েস্ট বেঙ্গল হচ্ছে ট্রানজিট পয়েন্ট। এইখান থেকে বাংলাদেশ আর নেপালের বিশেষত, আর তার সঙ্গে প্রচুর পরিমাণ ঝাড়খণ্ডের উপজাতি জনজাতি মহিলারা এই 10-12 বছরের মেয়েদেরকে নিয়ে আসতে হতো, এবং তাদের পেরেন্টসদের, অভিভাবকদের মদতই হতো এই বিরাট সংখ্যক মানুষ ভারতবর্ষের বিভিন্ন ব্রথেলে চালান যেত। এটা কিভাবে হতো না, কারোর বাড়িতে 10-11 বছরের মেয়ে আছে ফুটফুটে, তার দিকে নজর পড়তো। একটা বিরাট দালাল চক্কর গ্রামে গ্রামে সক্রিয় ছিল। তারা তখন তার বাবাকে 1 লাখ টাকা দিয়ে বলতো, ও মেয়ে নিয়ে কি করবে, ও যাক, নিজের কাজ, নিজের পেট নিজে দেখুক। বাবা মা 1 লাখ টাকা পেয়ে ভাবতো বোধহয় আমি স্বর্গে বাস করছি। তা নারী পিছু, মেয়ে পিছু রেটই ছিল 1 লাখ টাকা। এটা মূলত আমাদের বর্ডার স্টেট। আর এই বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে মেয়ে আসতো, ঝাড়খণ্ড থেকেও প্রচুর মেয়ে আসতো, এবার নেপাল। গোটা বিশ্বে নেপালি মেয়েদের বোতলগুলোতে একটা চাহিদা আছে। এরা সবাই এখানকার এখানকার অথরিটি, এয়ারপোর্ট অথরিটি থেকে রেলওয়ে অথরিটি, সবাই একটা লেনদেনের মাধ্যমে এই নারীদের অন্তত প্রথমে দিল্লি, এবং দিল্লি থেকে পৃথিবীর বিভিন্ন জায়গাতেও পাঠানো হতো এই মেয়েদের, ছোট ছোট মেয়েদের। তা মমতা ব্যানার্জি প্রথম ভেবেছিলেন, মমতা ব্যানার্জি আজকে গু হয়ে গেছেন, আজকে সবাই তাকে চোর চোর করছে, টিম ছুটছে। মমতা ব্যানার্জি কিন্তু প্রথম ভেবেছিলেন এদের কথা, এবং উনি কন্যাশ্রী প্রকল্প চালু করেন। এই নারী চালানের প্রধান শর্তই হচ্ছে অভাব। এই অভাব অনটনের জন্যই নারী পাচার হতো। এটা তো মানবেন, এটা সবাই মানবেন। মমতা ব্যানার্জি প্রথম বলেছিলেন যে তিনি খারাপ হয়ে গেছেন আজকে সবার চোখে, তিনি কন্যাশ্রী প্রকল্পের কথা চালু করেছিলেন, এবং গোটা বিশ্বে সমাদিত হয়ে আছে কন্যাশ্রী প্রকল্প। এই কন্যাশ্রী প্রকল্পে ছোট মেয়েদেরকে বিভিন্ন রকম জলপানি, মানে স্কলারশিপ, বিয়ে হলে অনেকগুলো টাকা দেওয়া হয়, এবং এই টাকায় বাবা মা ঘর তোলে, বাড়ি তোলে, নিজেরা অনেক কিছুই করে। আর এর বিরুদ্ধে এক শ্রেণীর লোক তো সক্রিয় ছিলই। কন্যাশ্রী টাকাটা ঠিক মতো কন্যাদের হাতেই পৌঁছাতো না, রাস্তায় মতো মাতালে বাবারা খেয়ে নিত। তো যাই হোক, কন্যাশ্রী দিয়ে কিছুটা পাচার আটকানো গেছিল। এখন নতুন সরকার এসছে, এরা কন্যাশ্রী রাখবে কিনা সন্দেহ। তা এই যে বিশাল আকারে যে অভাব অনটন, এর প্রতিবাদ কে করবে? বামপন্থীরা করতো। যে যতই বলুক, বামপন্থীরা কিন্তু এই বিষয়ে সোচ্চার ছিল, এবং আজও যত লেখক আছেন, যত প্রতিবাদী কণ্ঠ আছে, যত যত সাংবাদিক আছে, সবই বামপন্থী। এই তৃণমূলের বাটামের ভয়ে তারা আর লেখে না, তারা আর বলে না। তৃণমূল এই বাটামবাজি চালু করেছে, যে সমস্ত বুদ্ধিজীবী মহল ভীত সন্তুষ্ট হয়ে এই অভাবের কথা তারা লেখে না। তারা মমতার গুণগান গায়, কারণ এরা টাকা যা পায় তাতে চলে না, মমতার কাছ থেকে কিছু নিতে হয়।
মমতা বোধহয় ব্যবস্থাও করে রেখেছে সাংবাদিকদের। আর বিশেষ আর্টিকেল লেখকরা, যেখান থেকে প্রচারটা বেশি হতো, যেখান থেকে গরিব মানুষের কথা বেশি আন্দোলিত, বেশি প্রতিফলিত হতো, সেই সেই আর্টিকেল লেখকরাও তো সমস্ত কমিউনিস্ট, সব বামপন্থী। এরা সব ভয়ে সিটকে ছিল এতদিন। এবার বিজেপি সরকার এসছে, এরাও যে এদের ছেড়ে কথা বলবে তার কোনো মানে নেই। এই সামান্য লেখার জন্য, বলার জন্য হয়তো এনকাউন্টার করিয়ে দেবে। কারণ এনকাউন্টার সংস্কৃতি যখন ঢুকে গেছে বাংলায়, এটা হতেই পারে। তা সেই কন্যাশ্রী প্রকল্প যেন আবার চালু থাকে, এইটা আমার নতুন সরকারের কাছে, নতুন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন। নইলে এই পাচার আটকানো যাবে না, এবং পাচার আটকাতে গেলেই এই ধরনের ঘটনা ঘটবে। কত নিরীহ লোক মরবে, কত ওই যে একটা নিরীহ ছেলে মারা গেছে না, কালকে জায়গা মেরেছে হচ্ছে মূল হোতা। ওরা এরকমই করে, যখন একটা র্যাকেট একটা কোনো মেয়েকে পিক আপ করে, তার সঙ্গের লোকেদের তারা চেনে আর কি, তারা সমাজে বলে দেয়, পুলিশকে বলে দেয় এই লোকে এই করেছে, পরে তাদেরও জীবন সংশয় হয়। আবার এই যে এনকাউন্টার হয়ে গেল, কিছু লোক হয়তো ভয় পাবে, কিন্তু বেশিরভাগ লোকই ভয় পাবে না। কারণ তারা তো কিরণক মাত্র, তাদের পিছনে তো লোক থাকে। প্রতি 54 সেকেন্ডে ভারতবর্ষে একটি করে নারী ধর্ষণ হয়। নারীদের উপরে বিরাট অত্যাচার। এক একটা খবরের কাগজ দেখবেন, প্রেস কিন্তু এই ধরে রাখে। এবং বামফ্রন্টের পরে, বামফ্রন্ট আমলে তো প্রচুর হয়েছে, পাচারও প্রচুর হয়েছে। এই তৃণমূল আমলে ধর্ষণটা যেন একটা শিল্পের পর্যায়ে চলে গেছিল। শুধুই ধর্ষণ। এবারে নারী পাচার, তার সঙ্গে নারী পাচার। নারী পাচার আটকানো গেলেও সেইভাবে আটকানো যায়নি। আবার চেষ্টা করতে হবে, এর গোড়াটা উপরে ফেলতে হবে। দুটো মাতালকে এনকাউন্টার করে দিলেই নারী পাচার বন্ধ হবে, নারীদের প্রতি অত্যাচারগুলো বন্ধ হবে। এটা কিন্তু ঠিক নয়। মূল জায়গায় আঘাত করতে হবে। ধরুন আজকে নারী পাচার করতে গিয়ে আজকের ধরা পড়া ক্রিমিনালদের মধ্যে একজনকে, প্রভাসকে এনকাউন্টার করে দিল, কিন্তু কামদনিতে যারা করেছিল তাদের গায়ে র্যাডিক্যালদের গায়ে হাত দিক। শুভেন্দুর কত বড় হিম্মত দেখবো যে কামদনিতে যারা বেঁচে গেছে, যাদের ফাঁসির অর্ডার হওয়ার পরেও যাদেরকে বেকসুর খালাস করে দিয়েছে, তাদেরকে এনকাউন্টার করুক? পারবে না। আরজি করে যারা হত্যা করলো নার্স দিদিকে, তাদেরকে এনকাউন্টার করুক? তাদের নাম তো সবাই জানে, গোটা দেশ জানে তারা কি করছে, তারা কারা কি করেছে। তাদেরকে এনকাউন্টার করুক। এনকাউন্টার শুধু একটা গরিব নিরীহ বেচারা, ওই তো ক্রিমিনালটা দেখাচ্ছে গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবী দেখেছে, সেটা নরবরের ছেলে, হ্যাঁ, তাকে এনকাউন্টার করেছে। এই এনকাউন্টারটা ওই ইয়েতে করুক, কামদুনি থেকে করুক। এই এনকাউন্টারটা কাটোয়ায় করুক, এই এনকাউন্টারটা ফারাক্কায় করুক, এই এনকাউন্টারটা হাসখালিতে করুক। সে হিম্মত নেই, সেখানে টিকি বাঁধা। শুধু ওই এনকাউন্টারের গল্পই ফাঁদা হবে। এই এনকাউন্টার প্রথা বলে মানুষকে চমক দেখানো যাবে, কিন্তু এনকাউন্টার স্পেশালিস্ট তৈরি করেও ওই মূলে আঘাত করা যাবে না। কারণ এই সরকারটা কতদিনের? এই সরকারটা তো ভোটের মাধ্যমে আবার চলে যাবে, তারপরে সেই এনকাউন্টার যাদের করবে ভাবছেন তারাই আবার ক্ষমতায় চলে আসবে। এটা তো ঘটনা। ধন্যবাদ।